বন্ধুরা নমস্কার। আজকে থেকে মাত্র 6 মাস আগে পর্যন্ত বিজেপির নেতারা কল্পনাই করতে পারতো না যে এমন একটা দিনও আসবে যখন দেশের উপরাষ্ট্রপতি মোদী সরকারের কাজের স্টাইল নিয়ে প্রশ্ন তুলবেন, সরকারের সিদ্ধান্ত সম্বন্ধে, সরকারের মানসিকতা সম্বন্ধে প্রশ্ন তুলে দেবেন, এবং তাও একেবারে প্রকাশ্যে, একেবারে ফরমাল অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দেশের উপরাষ্ট্রপতি, যিনি সমগ্র সরকারটার একটা গুরুত্বপূর্ণ অংশ, রাষ্ট্রপতি যদি সরকারের প্রধান হন তাহলে উপরাষ্ট্রপতি এই সরকারের উপপ্রধান, প্রধানমন্ত্রী হলেন চিফ এক্সিকিউটিভ, তিনি তো উপপ্রধান, উপরাষ্ট্রপতি। তিনি এই সরকারের কাজকর্মের স্টাইল নিয়ে কোশ্চেন তুলে দিয়েছেন। ভাবতে পারেন? আপনাদের আমি বিভিন্ন ভিডিওতে বলেছি বিভিন্ন সময় যে ক্ষোভ দিকে দিকে জমাট বেঁধে রয়েছে, শুধু প্রকাশিত হওয়ার ব্যাপার। আপনারা দেখেছেন হরিয়ানা থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজেপি থেকে কত নেতা দলের বিরুদ্ধে বিদ্রোহ করে দল ছেড়েছেন। দলের মধ্যে এক ধরনের রাজনৈতিক গৃহযুদ্ধের মতন পরিস্থিতি বিভিন্ন রাজ্যে দেখা গেছে, দেখা যাচ্ছেও। এক একটা সিদ্ধান্ত নিতে এর আগের বিজেপি নরেন্দ্র মোদী, অমিত শাহের যেখানে কয়েক সেকেন্ড সময় নিতেন, সেখানে কয়েক দিনেও এক একটা সিদ্ধান্ত নিতে পারছেন না। ভীষণ কঠিন হয়ে গেছে শুধু কেন্দ্রে আপনার সরকারের সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর থেকে। সেই অবস্থাতে, মানে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর থেকে, সেই অবস্থাতে বর্তমানে কৃষক আন্দোলন চলছে। আপনারা জানেন যে কৃষক আন্দোলন বিভিন্ন সময়েই দেশের মধ্যে হয়েছে। এর আগে কৃষক আন্দোলনের সামনে মোদী সরকার খুব ভীষণ শক্ত ভূমিকা পালন করলেও শেষ পর্যন্ত বাধ্য হয়ে 3টি কৃষি আইনকে প্রত্যাহার করে নেয়, করে নিয়ে কোনো মতে হাফ ছেড়ে বাঁচে। এবার আবার দিল্লি সীমান্তে, আপনার হরিয়ানাতে আপনার কৃষক আন্দোলন চলছে, উত্তরপ্রদেশেও চলছে, বিভিন্ন জায়গাতে কৃষক আন্দোলন চলছে। এই কৃষক আন্দোলনের আন্দোলনকারী কৃষকদের সঙ্গে কথা বলছে না মোদী সরকার। এমএসপি নিয়ে তাদের দীর্ঘদিনের দাবি পূরণ করার বারবার আশ্বাস দেওয়া হলেও এ ব্যাপারে কোনো উদ্যোগই নিচ্ছে না। কৃষকরা খুব যন্ত্রণার মধ্যে রয়েছে, কৃষকরা খুব কষ্টে রয়েছে, এইটা মনে করছেন দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। এই জগদীপ ধনকর আপনার উপরাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগে তিনি বিজেপির নেতা ছিলেন। তিনি এনডিএর প্রতিনিধি হিসেবে রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়ান এবং ব্যাপক ভোট নিয়ে তিনি বিজয়ী হন। তাকে বিজেপি একজন কৃষক পুত্র হিসেবে তুলে ধরেছিল। তিনি যেভাবে কথা বলছেন, মানে বলেছেন কদিন আগে, তাতে সমগ্র বিজেপি এখন কাঁপতে শুরু করেছে। কারণ একদিকে নীতিশ কুমারের নামটা উচ্চারিত হলেই বিজেপির মধ্যে কাঁপুনি ধরে যায়, চন্দ্রবাবু নাইডুর নামটা উচ্চারিত হলেই কাঁপুনি ধরে যায়, কারণ মূলত এই দুজনের ওপরে সরকারের স্থায়িত্ব নির্ভর করে। আর একদিকে এখন যখন আপনার জগদীপ ধনকর কি বলেছেন জানেন? সবগুলো কথা তো বলা সম্ভব না, অনেক লম্বা কথা হয়ে যাবে তাহলে। তিনি কয়েকটা কথা বলেছেন, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কৃষকদের ধৈর্যের পরীক্ষা নিলে কঠিন মূল্য দিতে হবে, কৃষকদের কণ্ঠস্বর দমানোর শক্তি কারুর নেই। এই কথাগুলো দেশের উপরাষ্ট্রপতি বলছেন। এবং তখন ওই মঞ্চের মধ্যে দেশের কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান, যিনি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন এবং বিজেপির একজন অনেক সিনিয়র লিডার, তিনি উপস্থিত ছিলেন। সেইখানে দাঁড়িয়ে আপনার বলছে যে ভারত তো অনেক উচ্চতায় পৌঁছেছে, কিন্তু কৃষকদের বাজে অবস্থা কেন, কৃষকরা খুব যন্ত্রণার মধ্যে আছে কেন, খুব কষ্টের মধ্যে আছে কেন। তিনি প্রশ্নগুলো করছেন, বারবার প্রশ্নগুলো করছেন। এবং তার যে বলার ভঙ্গিমা, সেই ভঙ্গিমা দেখলে পরে টিভিতে যা দেখানো হয়েছে তাতেই বোঝা যায় তিনি প্রচণ্ড রেগে আছেন। তিনি বলেছেন যে তিনি গর্বিত একজন কৃষক পুত্র হিসেবে, তিনি কৃষক পরিবারের সন্তান। সেই জগদীপ ধনকরের আপনার তিনি আবার বলেছেন বিষয়টা হালকাভাবে নিলে, মানে হালকাভাবে দেখা হচ্ছে, তার মনে হচ্ছে, তার মানে হলো যে আমরা বাস্তব জ্ঞান সম্পন্ন না। আমরা বলতে কারা? আমরা মানে কেন্দ্র সরকার, মানে মোদী সরকার, মানে এনডিএ সরকার, মানে বিজেপির নেতৃত্বাধীন যে কেন্দ্রীয় সরকার, তারা বাস্তব জ্ঞান সম্পন্ন না এবং তাদের নীতি ঠিক রাস্তায় নাই, রাইট ট্র্যাকে নাই। এটা বোঝা যায় যে কৃষকদের বিষয়গুলোকে হালকাভাবে নেয়ার ফলে কে বলছেন? দেশের উপরাষ্ট্রপতি বলছেন।
কাঁপছে বিজেপি, এরকমভাবে থরথর থরথর করে কাঁপছে। কাঁপার কারণ কি আমি বলবো আপনাদেরকে, খুব ভালো করে বুঝিয়ে বলবো আপনাদেরকে। তার আগে বলে নিই যে ওই চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমারকে নিয়ে তো টেনশনে আছেই। এই টেনশন কিন্তু যতক্ষণ এই সরকারটা থাকবে ততক্ষণ এই টেনশন থাকবে। এই টেনশনের কারণে সরকারের সুগার হাই হবে, এই টেনশনের কারণে সরকারের ব্লাড প্রেশার বাড়বে, এই মানে টেনশনের কারণে সরকারের শরীরের মধ্যে নানান ধরনের রোগ জীবাণু বাসা বাঁধবে, নানান ধরনের অস্থিরতা দেখা দেবে, বিভিন্ন সিদ্ধান্ত নিতে পারবে না। লোকসভাতে বিভিন্ন বিল এনেও, এর আগেও দেখেছেন অনেক বিল এনেও ফেরত নিতে বাধ্য হয়েছে। আবারও এরকম আগামী দিনও দেখবেন বিল এনে সেই বিলটাকে পাশ করানোর সাহস দেখাবে না, বিলটাকে ফেরত নেবে। সরকার অনেক কিছু করতে চাইবে কিন্তু করতে পারবে না। এই রকম একটা অবস্থা, অসহায় অবস্থা, হতাশ নিরাশ অবস্থা এই সরকারের, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের কন্টিনিউ করবে যতদিন তারা নীতিশ কুমারের জেডিইউ আর চন্দ্রবাবু নাইডুর টিডিপির ওপরে নির্ভরশীল থাকবেন। আর নীতিশ কুমার আর নাইডু তারা মজা নিচ্ছেন, তারা এই পরিস্থিতির মজা নিচ্ছেন। তারা চান যে এই রকম অবস্থাতেই থাকুক সরকারটা, তাদেরকে যাতে প্রত্যেকটা ব্যাপারে তাদেরকে জিজ্ঞেস করতে বাধ্য হয়। তারাও বড় দাদা এরকম একটা ভাব ধরে থাকবেন। দেশের রাজনীতিতে সারাক্ষণ তাদেরকে নিয়ে আলোচনা হবে। এই অবস্থাটা কোনো মতেই কাটিয়ে উঠুক বিজেপি, এটা এই দুজন নেতা কোনোভাবেই চাইবেন না। শুধু তা না, অন্য এনডিএর যে অন্য ছোট ছোট শরিক দলগুলো রয়েছে তারাও কোনোভাবেই চাইবেন না, কারণ এই অবস্থা কাটিয়ে উঠলেই তো বিজেপি আর কাউকে পাত্তা দেবে না। আবার বিজেপি আগের মতন সে একনায়ক তান্ত্রিক মানে মানসিকতা নিয়ে সরকার চালাবে। এই কারণে এনডিএর যতগুলো শরিক দল রয়েছে তারা সবাই মজা নিচ্ছে যে এই সরকারটা টেনশনে থাকুক, এরা সবসময় সরকার পড়ে যাওয়ার ভয়ে আতঙ্কিত থাকুক, এবং এদের যে আগের অহংকারটা, এই অহংকারটা যাতে আর এদের মুখের মধ্যে ফিরে না আসে, এরা যাতে আর নিজেদেরকে বিরাট হামসে বড়া কন হে এরকম যাতে ভাবতে না পারে, এটা তাদের সহযোগী প্রত্যেকটা দল চাইছে। এই রকম একটা অবস্থাতে জগদীপ ধনকরকে নিয়ে টেনশনটা কেন, এটা বলি এবার ভালো করে শুনবেন। এই জগদীপ ধনকর কিন্তু অরিজিনালি বিজেপির লোক না। এই ধনকর কিন্তু বিজেপিতে আসার আগে কংগ্রেসে ছিলেন, কংগ্রেসে আসার আগে জনতা দলে ছিলেন। অর্থাৎ তার রাজনীতি শুরু হয় জনতা দল দিয়ে, তারপর জনতা দল থেকে ছেড়ে তিনি কংগ্রেসে আসেন, তারপরে কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসেন। তিনি রাজস্থানের লোক, মূলত জাট ফ্যামিলির, এটাও মাথায় রাখবেন। জাটরাই মূলত এই কৃষক আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে। সেই কৃষক পুত্র আপনার জগদীপ ধনকর, যেহেতু তিনি বিজেপির অরিজিনাল লোক না, সেহেতু কোনো ক্ষেত্রে এই বিজেপির বিরুদ্ধে বিদ্রোহ করতেও তিনি এক সেকেন্ড সময় নেবেন না, এবং এই সরকারটাকে ফেলে দিতেও যদি দরকার হয় কখনো, তাহলে সেটাও যে তিনি করতে পারেন সেটা অনুমান করা যেতে পারে। কারণ বেসিক্যালি তিনি যেহেতু কংগ্রেসীয় না জনতা দল, মানে নন বিজেপি পার্টি, নন বিজেপি ব্যাকগ্রাউন্ড থেকে তিনি এসেছেন। যদি দেশের রাজনীতির আপনার মার প্যাচে কখনো এরকম হয়, কারণ ইন্ডিয়া জোট এখন একজন আইকন চাইছে, ইন্ডিয়া জোট চাইছে যে এনডিএর মধ্যে বিভাজন সৃষ্টি হোক, বিজেপির মধ্যে বিভাজন সৃষ্টি হোক, এবং বিজেপি থেকে কোনো কেউ উঠে এসে তাদের মুক্তিদাতা হিসেবে সামনে চলে আসেন। সেই কাজটা করার জন্য ইন্ডিয়া জোটের বিভিন্ন নেতা বিভিন্ন সময়ে আপনার নীতিন গডকরিকে চাইছিলেন। তারা মনে মনে কিন্তু রাজনাথ সিংকেও চেয়েছিলেন, কিন্তু সেটা সম্ভব হয়নি। নীতিন গডকরি রিস্ক নিতে রাজি হননি। নিপাট ভদ্রলোক, শারীরিকভাবেও মাঝে মাঝে অসুস্থ থাকেন, এত বড় রিস্ক নিতে, মানে এত বড় ধকল সামলাতে পারবেন না বলে তিনি ঝুঁকি নেননি। মনে মনে তারও ইচ্ছে ছিল মোদির বিরুদ্ধে গিয়ে চ্যালেঞ্জ জানিয়ে মোদী সরকারকে ফেলে তারপরে দেশের প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছে নীতিন গডকরির পূর্ণরূপে ছিল, পূর্ণরূপে আছে এখনো। রাজনাথ সিংয়ের মধ্যেও এই ইচ্ছেটা প্রবলভাবে রয়েছে, কিন্তু তারা কেউই ঝুঁকি নিতে প্রস্তুত না। যদি দেখেন যে ঝুঁকি না নিয়ে যদি এটা হওয়া সম্ভব হয়, তাহলে তারা সেটা করতে রাজি আছেন। এই কাজটা যে জগদীপ ধনকর কখনো করবেন না তা কি কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে? জগদীপ ধনকর যখন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন, তখন তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু প্রতিটা মুহূর্তে টেনশনে রেখেছিলেন। তৃণমূল কংগ্রেসকে কত ধানে কত চাল তিনি কিন্তু ভালোভাবেই শিখিয়ে দিয়ে গিয়েছিলেন।
হারে হারে তার উপস্থিতি টের পেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওনার নেতৃত্বাধীন সরকার। ফলে সেই জগদীপ ধনকর, যিনি একাধিক দল করেছেন এবং মূলত অবিজেপি দলের মধ্য থেকে উঠে এসেছেন, তিনি হঠাৎ করে এই কৃষকদের স্বার্থের কথা ভেবে কৃষকদের বিভিন্ন দাবি দাওয়া পূরণ করার দায়িত্ব যদি নিজে কাঁধে তুলে নিতে চান এবং তিনি যদি ইন্ডিয়া জোটের মধ্যমণি হয়ে যান, তাদের যদি মূল মাথা হয়ে যান, তাদের যদি মুখ হিসাবে যদি সামনে আসেন এবং সারা দেশের কৃষকরা তার পেছনে এসে দাঁড়িয়ে যায়, সমগ্র বিরোধী জোট, সমস্ত বিরোধী দলগুলো তার পেছনে এসে দাঁড়িয়ে যায় এবং মোদির মুখোমুখি তিনি দাঁড়িয়ে যান, তাহলে কি অবাক হওয়ার মতো কিছু থাকবে? এরকম তো রাজনীতিতে হতেই পারে। রাজনীতিতে বিশ্বনাথ প্রতাপ সিং ইন্দিরা গান্ধীর বিশ্বস্ত ছিলেন, রাজীব গান্ধীরও বিশ্বস্ত ছিলেন। তিনি একটা সময় রাজীব গান্ধীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তিনি কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসে ইউনাইটেড ফ্রন্ট গঠন করেন এবং 1989-এর নির্বাচনে কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করে তিনি সরকার গঠন করেন এবং তিনি দেশের প্রধানমন্ত্রী হন। এগুলো কিন্তু হয়েছে। কিন্তু তো সুতরাং আগামী দিনে যে বড় কোনো কিছু ঘটবে না তা গ্যারান্টি দিয়ে বলা যায় না। কারণ যে ধরনের বডি ল্যাঙ্গুয়েজ ছিল, ওনার চোখ দেখে, ওনার বলার বাচনভঙ্গি দেখে এবং ভাষার প্রয়োগ দেখে, কঠোরতা দেখে মনে হয়েছে কিন্তু যে ওনার ভেতরে মনের ভেতরে একটা তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে, একটা তীব্র জিদ তৈরি হয়েছে কৃষকদের জন্য। তিনি কিন্তু যে কোনো পদক্ষেপ নিয়ে নিতে পারেন রাজনৈতিকভাবে। দেশের উপরাষ্ট্রপতি যদি পদত্যাগ করে যদি বলেন যে আমি আর উপরাষ্ট্রপতি থাকবো না, আমি সরাসরি আবার রাজনীতিতে আসব, এবং সেক্ষেত্রে যদি ইন্ডিয়া জোটের যিনি মধ্যমণি হয়ে যান, মুখ হয়ে যান, তাহলে কিন্তু বিরাট বিড়ম্বনা সৃষ্টি হবে দেশের রাজনীতিতে, বিজেপির জন্য। এটা বিজেপি কিন্তু আগাম অনুমান করতে পারছে, কারণ তিনি কিন্তু আরএসএস এর শাখা থেকে উঠে আসেননি। তিনি কিন্তু বেসিক্যালি স্বয়ংসেবক না, তিনি কিন্তু বেসিক্যালি বিজেপি থেকেই উঠে আসেননি যে বিজেপির প্রতি প্রচণ্ড অনুগত থাকবেন। তিনি কিন্তু অন্য দল থেকে এসেছেন। ফলে যে দলগুলোতে মুক্ত ভাব, মুক্ত চিন্তা, মুক্ত স্বাধীনতা থাকে বেশি, সেই দল থেকেই তিনি উঠে এসেছেন। সুতরাং স্বাধীনচেতা মনোভাব নিয়ে তিনি যে রাজনৈতিকভাবে বিজেপিকে আগামী দিনে বড় সমস্যায় ফেলবেন না তা গ্যারান্টি দিয়ে বলা সম্ভব না। আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। টেনশন মোদী সরকারের তো এমনিতেই রয়েছে এনডিএদের শরিক দলগুলোকে নিয়ে, এবার নতুন টেনশন জগদীপ ধনকরকে নিয়েও। জানাবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।